সাদনান ঘুমিয়ে আছে। প্রিয়তা সাদনানের বুকে থুতনি ঠেকিয়ে সাদনানের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাত এখন কয়টা বাজে? হয়তো ৩টা বা তার চেয়েও বেশি হবে। প্রিয়তার ইচ্ছে করছে না পাশের দেয়ালে তাকিয়ে দেওয়াল ঘড়িটায় দেখতে কয়টা বাজে। তার শুধু এখন এই সাদনান নামক সুন্দর সুশ্রী সুদর্শন পুরুষটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মনটা আরো অনেক কিছুই চাইছে। তার মধ্যে অন্যতম হলো তার ব্যক্তিগত পুরুষটার চাপদারি ভর্তি গালে নিজের পাতলা ঠোঁট জোড়া সেখানে বসিয়ে চুমু খাওয়া। যে ভাবা সেই কাজ। কনুই দিয়ে ভর করে সামান্য উঁচু হলো। এর চেয়ে বেশি হলে সাদনান হয়তো জেগে যাবে। তার কারণ হলো সাদনান তার ছোট্ট জানকে শক্ত করে বুকে আগলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। প্রিয়তা মাথাটা একটু এগিয়ে নিয়ে হালকা করে সাদনানের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। আর অমনি সাদনান চোখ পিটপিট করে তাকালো। প্রিয়তা ভরকালো, হকচকিয়ে উঠল। তাড়াহুড়ার সহিত মুখে হাত দিয়ে সাদনানের বুকের উপর হতে সরে আসতে চাইল। কিন্তু এটা কি সম্ভব সামনে সাদমান নামক পুরুষটার জন্য? মোটেও না। তাই তো প্রিয়তা পারল না সরতে। সাদনান দিল না ছেড়ে তার ছোট্ট জানটাকে উন্মুক্ত বুকের সাথে চেপে ধরল। মাদকাসক্ত কণ্ঠে বলে উঠে, একটু আগে তো এত ভালোবাসা দিলাম, এখন আবার চাই বললেই পারতে। আমার ঘুমিয়ে থাকার সুযোগ নেওয়ার দরকার কি ছিল? প্রিয়তা সাদনানের এমন ঘুমো ঘুমো কণ্ঠ শুনে চোখ খিচে বন্ধ করে নেয়। বুকের ভেতর কেমন একটা করছে। বুকের বাঁ পাশটায় থাকা লাল ছোট্ট যন্ত্রটা যদি পারতো তবে হয়তো এক্ষুনি ছিটকে শরীর থেকে বাহিরে বেরিয়ে আসতো। প্রিয়তা চোখ বন্ধরত অবস্থায় মিনমিন করে নিজের সাফাই গাইতে বলল, আমি তো শুধু গালে। এখন তো এসব বললে হবে না। ঘুম যখন ভেঙে দিয়েছেও তখন শাস্তি তো পেতেই হবে আমার ছোট জান। কথা শেষ করেই সাদনান প্রিয়তাকে এক ছটকায় নিজের উপর হতে নিচে ফেলে নিজের সম্পূর্ণ ভর ছাড়ে ছোট্ট প্রিয়তার শরীরের উপর। আর অমনি সাদনানের বলিষ্ঠ দেহখানা প্রিয়তার ছোট্ট দেহপিঞ্জরা ঢেকে গেল। সারা, প্রিয়তা, মাইশা দাঁড়িয়ে আছে রাস্তার সাইডে। তার কারণ সাদনান বলেছে ছুটির পর সে এসে নিয়ে যাবে তাদের। বলেছে 2টোর দিকে আসবে। আজ 3জনই হাফ ক্লাস করেছে। এখন 2:30টার মতো বাজে। সাদনানের কিন্তু সাদনানের কোনো খবর নেই। হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। আজ এই এলাকায় একটা মিটিং আছে, প্রিয়তা শুনেছে। হয়তো এখনো শেষ হয়নি। তারা অবশ্য বাড়ি চলে যেত, কিন্তু সাদনান বলেছে ছুটির পর এক জায়গায় যাবে, তাই মূলত অপেক্ষা করা। প্রিয়তার ভাবনার মাঝেই সাদনানের কালো গাড়িটা এদিকে এগিয়ে আসতে দেখা গেল। গাড়িটা ওদের সামনে এসে থামলো। পেছনে একটা বাইক আছে আর সেটাই আয়ান। সাদনান গাড়ির কাজ নামিয়ে মাইশাকে উদ্দেশ্য করে বলল, তুই আয়ানের সাথে আয়, আর তুই সামনে বসে পড়। শেষের কথাটা সারাকে উদ্দেশ্য করে বলে। অতঃপর নিজের পাশে বসা রাহানের দিকে তাকাতেই রাহান তড়িঘড়ি করে গাড়ি হতে নেমে পড়ে। সাদনানও নামে। অতঃপর পেছনে বসে পড়ে। আর রাহান ড্রাইভিং সিটে, সারা ফ্রন্ট সিটে। প্রিয়তাও গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ওপাশের দরজা খুলে সাদনানের পাশে বসে। আর রাহান গাড়ি স্টার্ট দেয়। আয়ান বাইক নিয়ে ওদের গাড়ি অনুসরণ করে। রাহান নার্ভাস, ওর কেমন যেন লাগছে। পাশে বসা নীল ড্রেস পরা সারা শরীর থেকে সুন্দর একটা স্মেল আসছে। আর সেই গন্ধেই রাহানের বুকের ভেতর ধূপধাপ শব্দ করছে। আচ্ছা, পাশে বসা ছোট্ট সারারও কি এমন লাগছে? সাদমান প্রিয়তার ডান হাতটা ওর বুকের বাঁ পাশে চেপে ধরে চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে রেখেছে। 6 ঘন্টা পর বউয়ের দেখা পেয়েছে, ছুতে পেরেছে। দিন যত যাচ্ছে তার এই মেয়ের প্রতি ভালোবাসা আরো বাড়ছে। প্রিয়তা উসখুস করছে। সাদনান এভাবে চোখ বন্ধ করে রাখায় প্রিয়তার অস্থির অস্থির লাগছে। হয়তো বেশি ক্লান্ত লোকটা। প্রিয়তা ঘুরে বসে নিজের বাঁ হাতটা সাদনানের মুখের ডান পাশের চোয়ালে রেখে জিজ্ঞেস করে, বেশি খারাপ লাগছে? সাদনান পট করে চোখ মেলে। প্রিয়তা একটু ভয় পেল, রেগে গেল না তো আবার। কিন্তু প্রিয়তার ভাবনা ভুল প্রমাণ করে সাদনান প্রিয়তার মাথাটা টেনে নিজের বুকের সাথে চেপে ধরে। পাঞ্জাবির 2টো বোতাম খুলে লোমযুক্ত উন্মুক্ত বুকের বাঁ পাশটায় নিজের ডান হাত দিয়ে ইশারা করে ধীর কণ্ঠে বলে ওঠে, এখানে বড্ড জ্বালা করে যখন তোমাকে চোখের আড়াল করি। প্রিয়তা অবাক হলো। এই লোকটা সত্যি তাকে এত ভালোবাসে? কই, আগে তো কখনো বুঝতে পারেনি। ব্যবহার, কথাবার্তার ধরন দেখেও তো মনে হতো না। সব সময় কেমন গম্ভীর কণ্ঠে তার সাথে কথা বলতো। প্রিয়তা কিছু বলতে যাবে তার আগেই গাড়িটা একটা 3তলা বিল্ডিং এর সামনে থামে। রাহান সবাইকে নামতে বলে। সবাই নেমে সাইডে দাঁড়ায়। আর সাদনান একটা কালো মাস্ক পাঞ্জাবির পকেট থেকে বের করে মুখে পরে নেয়।
রাহান গাড়ি আর আয়ানের বাইক পার করে এলে তারা সবাই লিফটে করে সোজা 3তলা ছাদে চলে আসে। একটা বড় রেস্টুরেন্টে 2তলা আর 3তলা মিলিয়ে। সাদনান সবাইকে নিয়ে কর্নারে 2টা টেবিলে গিয়ে বসে। তারপর ওয়েটার ডেকে খাবার অর্ডার দেয়। ওরা 6জন কিন্তু খাবার 8জনের অর্ডার করেছে। ওয়েটার চলে যাওয়ার মিনিট 10 মধ্যেই কবির খানকে আসতে দেখা গেল। সাদনান উঠে হাতে গিয়ে হ্যান্ডশেক করে। অতঃপর রাহানের পাশে আর সাদনান প্রিয়তার বরাবর বসতে বলে। এভাবে রাহান আয়ানের সাথেও কুশল বিনিময় করে। তার ঠিক 5 মিনিটের মাথায় মাইশা আর ফ্রেন্ড তিনিও আসে। মাইশা অবাক হয়েছে, কিন্তু পরক্ষণে বুঝতে পারে সাদনান ভাই হয়তো ডেকেছে। আজ তিনি কলেজ আসেনি, নয়তো মাইশা ওকে সাথে করে নিয়ে আসতো। তাদের আড্ডার মাঝেই 3জন ওয়েটার এসে তাদের 2 টেবিলে খাবারগুলো সুন্দর করে পরিবেশন করে দিল। অতঃপর সবাই নানান আলাপ করতে করতে খাবার শেষ করে। আয়ান মাইশা একে অপরকে ভালোবাসে। এটা আপনাদের ফ্যামিলিতেও বললেও আমার মনে হয় ভালো হতো। আমার দিক হতে কোনো ঝামেলা হবে না। এমনিতেও বাবা জোর করেছিল, তাই রাজি হয়েছি। সাদনানের কথার পৃষ্ঠে বলে উঠল কবির। সাদনান মুচকি হাসলো, মনে মনে আওড়ালো। রাজি হবে কি করে? তোমার তো আমার কলিজার দিকে নজর। কিন্তু মুখে যথেষ্ট কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে ওঠে, এই ব্যাপার নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু বিয়েতে না করে দিলেই হবে। ওকে। মাইশা ভাবেনি এত সহজ হবে ব্যাপারটা। মাইশা খুশি হলো। আয়ানের হাত শক্ত করে চেপে ধরে। আয়ান নিজেও ভীষণ খুশি। এমন বন্ধু কয়জনই বা পায়। সাদনান রাহানের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতে রাহান মাইশাকে বাদে সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। কবির খান একটু নড়েচড়ে বসে। সাদনান আগের ন্যায় গম্ভীর মুখ করে বসে। মাইশা সুন্দর করে নমনীয় কণ্ঠে বলে ওঠে, এমনি তাহসিনা বাবা মা নেই, এতিমখানায় বড় হয়েছে। 18 হওয়ার পর নিজে হোস্টেলে থাকে আর টিউশনি করিয়ে নিজের জীবন চালায়। আমার সাথে সেই স্কুল জীবন থেকে ফ্রেন্ড, কখনো কোনো খারাপ দিকে নজরে আসেনি। বরং সব সময় আমি ওর ব্যবহার আর চিন্তা ভাবনা দেখে মুগ্ধ হই। ভাবি বাবা মা নেই, তবুও কত সুন্দর শিক্ষিত করেছে নিজেকে। আর আপনি আমাদের প্রতিষ্ঠানে আসার পর আমি আমার লাইফে ওর সাথে চলার পথে প্রথম কোনো পুরুষের নাম শুনেছি ওর মুখে। আমি অনেকবার এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে বলেছি, ও প্রতিবার সেটা এড়িয়ে যায়। জানেন ও কি বলে? ও সব সময় বলে এতিম আর গরিবদের কখনো কেউ ভালোবাসে না। মাইশার কথা শুনে কবির স্তব্ধ। ওর ভাবনাতীতের বাহিরে এসব। কেউ ওকে এতটা ভালোবাসে ওর দৃষ্টির আড়ালে, সেটাও বুঝতেই পারেনি। তবে একবার যখন জেনে গিয়েছে, তখন নিশ্চিত তার ভালোবাসার মূল্য আর তার চিন্তাধারা বদলে দেবে। কে বলেছে এতিম গরিবদের কেউ ভালোবাসে না? কবির বাসবে, নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসবে এই এতিম মেয়েটাকে। যদিও এটা এত সহজ নয়, তার মনও যে অন্য কাউকে দিয়ে ফেলেছে সে। তবে চেষ্টা করলে অবশ্যই সফল হওয়া যাবে। কবির চুপচাপ থমথমে মোড়ে বসে আছে। সাদনান ফোন টিপছে। এর মধ্যে মুখে মাস্কও পরে নিয়েছে। মাইশা দুজনকে পর্যবেক্ষণ করছে। এর মধ্যে কবির খানের কণ্ঠে শোনা গেল, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। তুমি ওকে কিছু বলার প্রয়োজন নেই। তোমার পছন্দ আছে? হ্যাঁ, আমি সময় করে তোমার সাথে ওর পরিচয় করিয়ে দেব। কালাম খান রাতে খাবার টেবিলে বসে কবিরকে জিজ্ঞেস করেছিল মেয়ে পছন্দ হয়েছে কিনা, কিন্তু কবির সোজা বলে দিয়েছে পছন্দ হয়নি আর সে এখন বিয়ে করতে চায় না। কালাম খান ছেলের কথায় চেহারা চকচক করে ওঠে। ছেলে যেহেতু বলেছে তার মানে কারণ নিশ্চয়ই আছে, আর তাই তো গদগদ হয়ে জিজ্ঞেস করে নিলেন উপরোক্ত প্রশ্নটা। কবির বাবার প্রশ্নের জবাব দিয়ে কফির মগটা হাতে নিয়ে উপরে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। কালাম খান তৎক্ষণাৎ একটু চিন্তিত হলেন। বন্ধুকে নিজ মুখে বলেছে, এখন কি করে বলবে ছেলে রাজি নয়? আর তার ছেলে নিজের পছন্দ করা মেয়ে আছে, মাহারা ছেলে তার, এই তাও আবার এই একটা মাত্র স্ত্রী শেষ চিহ্ন, সে ভালোবাসার অংশ। কে কি করে কষ্ট দিবে? এসব ভাবতে ভাবতে তিনি ফোন হাতে বন্ধুকে কল লাগায়। মফিজুর মির্জা রাতের খাবার খেয়ে মাত্রই রুমে এসেছে। ঠিক তখনই ওনার ফোনটা সশব্দে বেজে ওঠে। তিনি তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে বিছানা হতে ফোনটা হাতে নিয়ে দেখল কালাম খানের ফোন। তিনি চট করেই ভেবে নিলেন হয়তো বিয়ের ব্যাপারে কথা এগোবে, তাই ফোনটা রিসিভ করতেই কালাম খান মলিন কণ্ঠে ভালো মন্দ জিজ্ঞেস করে।
মফিজুর মির্জা একটু চিন্তিত হলেন, বন্ধুর কণ্ঠ এমন শোনালো কেন। তোর কিছু হয়েছে? আসলে কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। আরে এত ভনিতা না করে বলে ফেল, তুই আমি একই রকম। বলেই উচ্চস্বরে হেসে ফেলেন। সাথে কালাম খানও হাসলেন, তবে হাসিতে যেন প্রাণ নেই। তিনি ইতস্তত ছাড়িয়া অপরাধী কণ্ঠে বলে ওঠে, আসলে হয়েছে কি, ও না কিছুতেই বিয়ে করতে এখন রাজি হচ্ছে না। মফিজুর মির্জা কেমন চুপ হয়ে গেল। যা ওপাশ হতে কালাম খান বারবার জিজ্ঞেস করতে লাগলো, কথা কেন বলছে না। এদিকে মফিজুর মির্জা ভাবছেন এই কথা বাপ ভাইকে কি করে বলবেন, কিন্তু অন্তরের কথা অন্তরে রেখে মুখে বলল, পছন্দ আছে? বললো তো তাই। খুব ভালো। এভাবে বেশ কিছুক্ষণ কথা বলে মফিজুর মির্জা ফোন কাটে। তার ঠিক মিনিটের মাথায় সাদনান ওনার রুমে প্রবেশ করে। তিনি কালাম খানের বলা কথাগুলো সাদনানকে বলেন। সাদনান মুখ গম্ভীর করে রাখলেও মনে মনে বেশ খুশি, আর সেই খুশি নিয়েই মনে মনে ভাবে এক্ষুনি ঠিক সময় কথা পাতিয়ে ফেলা যাবে। তাই তো ফট করে প্রশ্ন করে মফিজুর মির্জাকে। বাবাই, আয়ান কেমন? সাদনান সোফায় বসে একটা ম্যাগাজিন উল্টাতে উল্টাতে জিজ্ঞেস করে। সাদনানের এমন প্রশ্নে তিনি একটু অদ্ভুত নয়নে তাকালেও সাদনানের দিকে। এটার মানে কি? ছেলে হয়ে আরেক ছেলেকে তার কেমন লাগবে? তিনি কি মেয়ে নাকি যে অন্যরকম লাগবে? তবে মনের কথা মনে রেখে মাথা ঝাঁকিয়ে বলল, ভালোই তো, একজন পুরুষ হিসেবে যেমন ভালো লাগা দরকার। সাদনান মফিজুর মির্জার কথা শুনে হো হো করে হেসে দিল। দরজা থেকে আরো একজন মহিলার হাসির শব্দ হলো, আর সেটা সুফিয়া বেগম। তিনি চা নিয়ে এসেছে, আর এসে কথাটা কর্ণপাত হতেই ফিক করে হেসে রুমে প্রবেশ করেন। দুই মা ছেলের হাসির মানে বুঝতে পারে না মফিজুর মির্জা, তাই তো তিনি চা হাতে বেকুবের মতো তাকিয়ে রইল দুজনের দিকে। সুফিয়া বেগম চা দিয়ে চলে গেল, আবার সেদিকে তাকিয়ে কিছু বিড়বিড় করে মফিজুর মির্জা। সাদনানের কানে তা পৌঁছায় না। সাদনান নিজের হাসি কন্ট্রোলে এনে বলে ওঠে, তুমি তো বললে কবির বিয়ে করতে রাজি না, আর এটা এখন মাইশাকে বললে ওর হয়তো খারাপ লাগবে। আর এমনিতেও কয়েকদিন আগে শফিক চাচা তোমার সাথে আয়ান আর মাইশার বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলেন, কিন্তু কবির খানের সাথে বিয়ের কথা শুনে আর এগিয়ে আসেনি। তুমি চাইলে এটা দেখতে পারো। আর আয়ানকে তো চিনো, কেমনও। মফিজুর মির্জা চায়ের কাপে চুমুক বসিয়ে একটু চিন্তিত হলেন, অতঃপর মাথা ঝাঁকিয়ে আবারও বলে ওঠে, এটা ঠিক বলেছি, আমি তো কখনো ভাবিনি এসব। আচ্ছা, বাবা আর ভাইয়ের সাথে কথা বলে দেখি। একদম। কথা শেষ করে সাদনান রুমে চলে আসে। রুমে এসেই দেখলো তার ছোট জান এখনো বইয়ের মাঝে মুখ গুজে বসে আছে। মূলত সাদনানই বসিয়ে দিয়ে গেছে, সাথে এতগুলো পড়াও কমপ্লিট করতে বলেছে। আর এসেই সবগুলো পড়া নেবে এটাও বলেছে। তাই তো প্রিয়তা তখন থেকেই বসে আছে, কিন্তু এত কঠিন কঠিন পড়া কি তার মুখস্থ হয়? কিন্তু প্রাণপণ চেষ্টা করেই যাচ্ছে সে। সাদনানদের যার পেছনে এসে দাঁড়িয়েছে সেদিকেও তার খেয়াল নেই। সাদনান মুচকি হাসলো, কিন্তু প্রিয়তা ততক্ষণে অনুভব করতে পারছে পেছনে তার সুদর্শন ব্যক্তিগত পুরুষটা অবস্থান করছে। সাদনান বইটা বন্ধ করে দিয়ে দিল পেছনে হতে হাত দিয়ে। প্রিয়তা ভ্রু কুচকে তাকালো। সাদনান সেসব উপেক্ষা করে তার ছোট্ট জানকে দাঁড় করিয়ে দুহাতে প্রিয়তার কোমর জড়িয়ে নিজের বুকের সাথে চেপে ধরে। এক হাত দিয়ে ডান গালে তর্জনী আঙ্গুল ছুঁয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, থালার মতো বড় একটা চাঁদ উঠেছে আকাশে। বাবাই রুম থেকে আসার সময় দেখেছি, কিন্তু আমার কি মনে হয়? মনে হয় না। সত্যি ওই চাঁদের চেয়ে আমার ব্যক্তিগত চাঁদটাই বেশি সুন্দর। সাদনানের কথায় প্রিয়তার লজ্জায় রংধনুর রং ধারণ করে। গালে লাল আভা ফুটে ওঠে। সাদনান সে গালে নিজে ঠোঁট ছুঁয়ে দেয়। পরীক্ষা না হলে শান্তি হতো, এভাবে পাগলের করার জন্য আর সাথে পাগলামিটা দেখিয়ে দিতাম। সাদনানের কথা শেষ করে চট করে কোলে তুলে বকে, অতঃপর বিছানায় শুয়ে দিয়ে লাইট অফ করে এসে নিজেও শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে তার ছোট্ট জানকে। প্রিয়তাও গুটিসুটি মেরে সেভাবেই ঘুমিয়ে পড়ে, সাথে সাদনান নিজেও। রাহান ভাই, আপনি এত রাতে এখানে কেন দাঁড়িয়ে আছেন? সারার প্রশ্নে রাহান একটু চমকালো। আজ সাদনান তাকে বাড়ি যেতে দেয়নি, আর সে লিভিং রুমে একটা পিলারের পেছনে সে তো এই মেয়েকে দেখতে এখানে দাঁড়িয়েছিল, কিন্তু অপেক্ষা করতে করতে কখন যে সারা এসে পড়েছে টেরই পায়নি। পানি নিতে যাচ্ছিলাম। আমতা আমতা করে বলে উঠল রাহান। সারা ভ্রু কুচকে তাকালো। মুখে দেখেই বোঝা যাচ্ছে বিশ্বাস করেনি। তাই রাহান ফোনটা পকেটে রেখে ডাইনিংয়ের দিকে চলে গেল। সারাও পেছন পেছন গেল।
রাহান গিয়ে টেবিল থেকে এক গ্লাস নিয়ে জগ হতে পানি নিয়ে একটানে খেয়ে নিল। অতঃপর গ্লাসটা টেবিলে রেখে পেছনে ফিরতেই সারাকে দুহাত কোমরে রেখে দাঁড়িয়ে থাকতে দেখে একটু ভয় পেয়ে গেল। তবে চেহারায় তা ফুটতে দিল না, উল্টো নিজে ভ্রু কুঁচকে প্রশ্ন করে। কি হয়েছে? বিশ্বাস হচ্ছে না। চোখ পিট করে তাকিয়ে বলল সারা। রাহান এবার আর কোনো প্রতিক্রিয়া করে না, বরং একটু এগিয়ে আসে সারার নিকট, সামান্য ঝুঁকে আসে সারার মুখের উপর। অতঃপর খুব শান্ত কণ্ঠে বলে ওঠে, ঘুমের জন্য ওষুধের প্রয়োজন ছিল, আর সেটাই নিতে এসেছি। রাহানের এরূপ কথায় সারার ভ্রুযুগল আরো কুঁচকে গেল। রাহানের থেকে সামান্য কিছুটা পিছিয়ে যায়, মুখের অবস্থা আগের ন্যায় রেখেই বলে ওঠে, সেটার জন্যই ফার্মেসিতে যান। এখানে কেন দাঁড়িয়েছিলেন? এক্সপ্রেশন নেই। কৈফত চাচ্ছ? প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করে রাহান। সারা অবাক হয় রাহানের প্রশ্নে, তবে খুব স্বাভাবিকভাবেই জবাব দেয়, তা কেন হবে? আমার কেন জানি অন্য কিছু মনে হলো, তাই বললাম। কি মনে হলো? রাহান কৌতূহল নিয়ে আগের ন্যায় আবারও প্রশ্ন করে। সারা শয়তানি হাসে মনে মনে। এবার জব্দ করা যাবে এই চালাক রায়হান ভাইকে। আপনাকে কেন বলবো? কথাটা বলেই সারা মুখ ভেঙচি কেটে পেছন ফিরে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। আর রাহান পেছন দাঁড়িয়ে খুব সাবধানতার সহিত সারা যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, খুব শিগগিরই তোমার প্রতিটা কথা আমাকে বলার মতো আমি আমার অধিকার করে নিব। দেখতে দেখতে প্রিয়তা আর সারা টেস্ট পরীক্ষা শেষ হয়ে ফাইনাল পরীক্ষারও সময় ঘনিয়ে এলো। টেস্ট পরীক্ষা চলাকালীন একদিন গিয়েছে প্রিয়তা সদাগর বাড়ি। শুধু প্রিয়তা নয়, সাদনান, রাহাত, আয়ানা চারজনই গিয়েছে। থেকেছে মাত্র 1 রাত 2 দিন। যে 2 দিন থেকেছে সে 2 দিন প্রিয়তার পরীক্ষা ছিল না। এই 2 দিন মিতা সদাগর ততটা কথা বলেনি প্রিয়তার সাথে, কিন্তু সাদনানের জামাই আদরে কোনো ত্রুটি রাখেনি। রাহাত, সাদনান দুজনই বেশ যত্ন আত্তি করেছে। এতেই প্রিয়তা ভীষণ খুশি। প্রিয়তা এসব ভাবতে ভাবতে বই খাতা গুছিয়ে নিচে আসার জন্য অগ্রসর হয়। রাত এখন 9টা বাজেনি। সাদনান এখনো বাড়িতে আসেনি। এসে পড়বে হয়তো কিছুক্ষণের মধ্যেই। লিভিং রুমে জাফর মির্জা সহ আম্বিয়া মির্জা, মফিজুর মির্জা, আজম মির্জা ও বাড়ির সব সদস্যরাই এখানে উপস্থিত। প্রিয়তা সেদিকে একবার তাকাতেই দেখতে পায় আম্বিয়া মির্জা কেমন অদ্ভুত নয়নে তাকিয়ে আছে তার দিকে। প্রিয়তা এটা লক্ষ্য করে তড়িঘড়ি করে রান্নাঘরে চলে গেল। রাতের খাবার রেডি করছে 2 জন কাজের লোক, সাথে সুফিয়া বেগম আর আয়ানা আছে। প্রিয়তাও গিয়ে হাতে হাতে এটা সেটা এগিয়ে দেয়। সুফিয়া বেগম অবশ্য বলেছে তার এসব করতে হবে না, সে যেন টেবিলে বসে পড়ে আর তাড়াতাড়ি খেয়ে রুমে চলে যায়। সারাও খেয়ে পড়তে চলে গিয়েছে, তবে প্রিয়তা শুনল না, সে কাজ করতে লাগলো। এর মধ্যে সালেহা বেগম হন্তদন্ত হয়ে রান্নাঘরে এসে কফি করে প্রিয়তার হাতে দিয়ে রুমে পাঠিয়ে দিল। সাদনান এসেছে আর সে ফ্রেশ হয়ে কফির জন্য বলেছে। প্রিয়তা কফি নিয়ে উপরে নিজের রুমে চলে আসে। সাদনান মাত্রই ব্যালকনি হতে রুমে এসে দেখলো প্রিয়তা কফি নিয়ে রুমে এসেছে। সাদনান এগিয়ে এসে কফিটা হাতে নিয়ে সেটা একবার চুমুক বসায়। প্রিয়তা সাদনানের দিকে তাকিয়ে মাথা নুয়ে নেয়, কারণ সাদনান শুধু টাওয়াল পরে আছে। সাদনান প্রিয়তার খাতাগুলো নড়াচড়া করতে করতে জিজ্ঞেস করে, পড়া কত দূর এগিয়েছে? প্রিয়তা আগের স্থানে দাঁড়িয়ে থেকে মিনমিন করে জানায়, রিভিশন দেওয়া বাকি এখনো। কয়টা? 4টা। কালকের দিন পর এক্সাম শুরু। প্রিয়তা আর কিছু বলে না, মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে। তার কি দোষ? সব দোষ তো এই লোকের। সারাদিন তার মনের মধ্যে জেঁকে বসে থাকে, পড়তেই ইচ্ছে করে না। অবশ্য এত সুন্দর জামাই থাকলে কি আর পড়ায় মন বসে? প্রিয়তার ভাবনার মাঝেই সাদনান কফিটা অর্ধেক খেয়ে বাকিটা ড্রেসিং টেবিলের উপর রেখে এগিয়ে আসে বইয়ের নিকট। অতঃপর ধীর কণ্ঠে বলে ওঠে, কালকে সকালে শহর থেকে দূরে যেতে হবে। মিটিং আছে যেখানে 2টা, মিটিং আছে সেখানে 2টা। যদি পারি তো ফিরে আসবো, নয়তো এর পরের দিন সকালে। সেদিন তো পরীক্ষা শুরু। আগে আসার চেষ্টা করব। যদি না পারি এক্সামের পর নিতে যাব আমি। প্রিয়তা আর কিছু বলে না, নীরব থাকে। সাদনান আলমারি খুলে সেখান থেকে নিজের ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। এর মধ্যে প্রিয়তা বিছানা আর সোফায় রাখা সাদনানের এলোমেলো করে রাখা জিনিসগুলো গোছাতে লাগলো। অতঃপর সাদনান ওয়াশরুম থেকে বেরিয়ে এলে দুজনেই নিচে চলে আসে। আমি এদিক দিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে আসতে পারো। তিন্নি আজ কলেজে এসেছে, মাইশা আসেনি।
কলেজ বন্ধ, এসএসসি পরীক্ষা শুরু হবে কাল থেকে, সেজন্য। অবশ্য ভার্সিটি খোলা আর সাথে অফিস কার্যক্রম তো চলেই। তাই তিনি এসেছে নিজের কিছু জরুরি কাগজ জমা দিতে। কিন্তু কলেজে আঙিনা হতে বেরিয়ে ফুটপাত দিয়ে হেঁটে হোস্টেলে ফিরছিল, আর ঠিক তখনই কবিরের সিলভার কালার গাড়িটা তনির পাশে এসে দাঁড়ায়। কবিরকে স্পষ্ট বাহির থেকে দেখা যাচ্ছিল, আর কবির গাড়ির কাছটা নামিয়ে উপরোক্ত অফারটা করে। তিনি কেমন নার্ভাস। সে কবির খানের কথার পিঠে তড়িঘড়ি করে মাথা নেড়ে জবাবে বলে ওঠে, এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। কেমন? ধন্যবাদ।